বন থেকে বেরোলো টিয়া, লাল টুপি মাথায় দিয়া। এরকম একটা ছড়া আমরা ছোটবেলা বেশ শুনেছি। আমি নিশ্চিত আমার দর্শক যারা এই প্রোগ্রামটি দেখছেন তারাও শুনেছেন। কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটা অন্য একটা ছড়া। গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকলো শুধু ঘ্যানর ঘ্যাং। আমি বলছিলাম কুখ্যাত খুনি মেজর ডালিম, তার যে সম্প্রতি সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং বহুল আলোচিত হয়েছে সেই প্রসঙ্গে। মেজর ডালিমকে দেখে আমার এই নতুন ছড়াটি মনে পড়লো যে গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকছে শুধু ঘ্যানর ঘ্যান। আমি প্রথমে সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি একটি চমৎকার প্রোগ্রাম করেছেন। চমৎকার এই অর্থে যে দীর্ঘদিন ধরে ইতিহাসের এই কুখ্যাত লোকটিকে দেখার একটা আগ্রহ অনেকের মধ্যেই ছিল। এই ধরনের পলাতক আসামি যারা খুন এবং অন্যান্য কারণে পলাতক থাকে দীর্ঘদিন ধরে, তাদেরকে খুঁজে বের করে পর্দার সামনে আনা, ইন্টারভিউ নেওয়া, এটা একটা বেশ ভালো সাংবাদিকতা, এটা বিশ্বে প্রশংসিত একটা সাংবাদিকতা। এবং আমি ইলিয়াসকে ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে আমরা সকলেই এই কুখ্যাত খুনির বর্তমান চেহারাটা দেখলাম। এবং আমি নিশ্চিত ব্যাপক সংখ্যক দর্শক, আমি যতটুকু জেনেছি লাইভেই প্রায় 1 মিলিয়ন দর্শক ছিলেন, প্রায় 8 লক্ষ লোক তো দেখেছেনই কম বেশ। এবং এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি একদিন পরে, ততদিনে প্রায় 1 কোটি বার এই ভিডিওটি দেখা হয়ে গিয়েছে। এই যে কুখ্যাত খুনিকে আমরা দেখতে পেলাম, বেচারার অবস্থা দেখে আমার কাছে মনে হলো কাপড় চোপড়ের যে অবস্থা দেখলাম খুব একটা ভালো অবস্থায় নাই। এবং এখনো সেই ভয়, আতঙ্ক এবং পলাতক জীবনের মধ্যে সে আছে। তার পিছনে আমরা দেখতে পেলাম যে প্রথমে পর্দা টানানো হয়েছে, কোথায় আছে সেটা যাতে বোঝা যেতে না পারে, এবং খুব গোপন কোথাও থেকে সে ইন্টারভিউটা দিচ্ছে। এই ইন্টারভিউটা নিয়ে আজকের এই পর্বে আমরা প্রথমেই যে জিনিসটা আমার মনে হয়েছে, এখানে আসলে নতুন কিছু ছিল না। ডালিমের নতুন চেহারা দেখা ছাড়া এটার মধ্যে থেকে আমি নতুন কিছুই পাইনি। এই কথাগুলো তিনি তার বইয়ে বেশ কয়েকবার লিখেছেন এবং এই বইগুলো একটা বিশেষ চক্র পিডিএফ করে দীর্ঘদিন ধরে ইন্টারনেটে বিলি করে বেড়াচ্ছে। মূল যে ঘটনাটা সেটা হচ্ছে গাজীর সাথে মেজর ডালিমের এবং ওনার মরহুমা ওয়াইফ নিম্মির যে ঘটনাটা, অপহরণের ঘটনাটা, এই ঘটনাটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন, যেটা বইয়েও দিয়ে রেখেছিলেন। কিন্তু আমরা বাঙালিরা যেহেতু বই পড়ি না, সেটা ইন্টারনেটে ফ্রি পেলেও পড়ি না, সুতরাং আমার ধারণা অনেকের কাছে এইটা একবারে নতুন হিসাবে এসেছে এবং তারা খুব কৌতূহল নিয়ে দেখেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে মেজর ডালিমের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে 71-এর পরাজিত শক্তি সবসময় বলতো যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন এবং তার প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কথাটা যে ভুল, মিথ্যা, এই জিনিসটা মেজর ডালিম স্টাবলিশ করতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, দেখবেন মেজর ডালিমের ইন্টারভিউ থেকে বঙ্গবন্ধুর ব্যাপারে তার নর্মাল বিষোদ্গার আছে। নর্মাল বঙ্গবন্ধু স্বজনপ্রীতি করতেন, সবাইকে স্নেহ করতেন এবং স্নেহ করতে গিয়ে অনেক অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন, সবাইকে তিনি তুইতুকারি করতেন, সবাইকে নিজের সন্তানের মতো দেখতেন। এবং যেটা হয়, আওয়ামী লীগের চার্টার দল খুব বড় আকারে থাকে যখনই তারা ক্ষমতা আসে। তৎকালীন যে চার্টার দল ছিল তাদের অনেক অন্যায়কে বঙ্গবন্ধু স্নেহের চোখে দেখেছেন, গুরুত্ব দেন নাই। এই অভিযোগটা স্টাবলিশ হয়েছে। এটা খুব বড় অভিযোগ বা নতুন অভিযোগ নাই আমি বলবো, কারণ এটা দীর্ঘদিন ধরে আমরা জানি, এটা শুনে আসছি এবং এটা এই প্রচারণা সব সময় ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসটা মেজর ডালিমের কথা থেকে এসেছে সেটা হচ্ছে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং এই বিষয়ে তাদের যে দাবি দেওয়াটা আছে সেটা আমার মনে হয় পুনর্বিবেচনার দাবি রাখে। কেন দাবি রাখে? প্রথম কথা হচ্ছে, আপনি দেখবেন মেজর ডালিম উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। এই লোকটার অতিকথনের একটা অভ্যাস সবসময় আছে এবং আপনারা যারা এর আগে কর্নেল রশিদের ইন্টারভিউ দেখেছেন তারা জানেন যে বঙ্গবন্ধু হত্যার পরে বেতার ভাষণ দেওয়ার জন্য কিন্তু মেজর ডালিমকে কেউ বলে নাই, উনি নিজে পণ্ডিতি করে দিয়েছেন। এই যে নিজে পণ্ডিতি করা, নিজে অতিকথন, উনি কিন্তু 32 নম্বরে ছিলেন না। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার যে অপারেশন, সেই অপারেশনে ছিলেন না। উনি বঙ্গবন্ধুর অন্যান্য আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠজন যারা সেদিন মারা গিয়েছেন ওই অংশটুকুতে মেজর ডালিম ছিলেন। কিন্তু তিনি এমন একটা ভাব দেখান, এমন একটা বীরত্ব দেখাতে চান যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি 32 নম্বরে ঢুকে অপারেশন করেছেন। সেটা যাক, যে কথার মধ্যে ছিলাম, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। মেজর ডালিম বলছেন উনি যখন এসেছেন তাকে দিল্লিতে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে
তাদেরকে কে রিসিভ করেছেন? স্বয়ং ইন্দিরা গান্ধী রিসিভ করেছেন। এবং তৎকালীন সময়ে ভারতের বিগ প্রশাসনের যারা যারা ছিলেন তারা তাকে রিসিভ করেছেন, তাদের কাছ থেকে শুনেছেন। একদম একটা বুলশিট মিথ্যাচার ছাড়া এটা কিছু হতে পারে না। মেজর ডালিম 1971 সালে এমন কোনো গুরুত্বপূর্ণ লোক ছিলেন না। আপনাকে মনে রাখতে হবে যে জিয়াউর রহমান তখন বা অন্যান্য সেক্টর কমান্ডাররা তখন মাত্র মেজর র্যাঙ্কে ছিলেন। তারা নিজেরাই খুব তরুণ অফিসার ছিলেন এবং তাদের অধীনস্থ ছিলেন মেজর ডালিমরা। এরকম শত শত অফিসার তখন পাকিস্তান সেনাবাহিনী, ইপিআর এবং পুলিশে যারা ছিলেন, ইভেন সিভিল প্রশাসনে ছিলেন, শত শত লোক পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে এসেছেন। তাদের ব্যাপক সংখ্যক লোক পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন এবং অনেক স্ট্রাগল করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। আমরা জানি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একটি বিমান নিয়ে বাংলাদেশে যোগ দেওয়ার জন্য ভারতে আসার জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি শহীদ হয়েছেন। এত অফিসারদের এত স্ট্রাগলের ব্যাপার আছে, কিন্তু মেজর ডালিম দেখবেন যে এই অংশটুকু পুরা এড়িয়ে গেলেন। ভালো কথা, আমি ধরে নিচ্ছি উনিও স্ট্রাগল করে এসেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, আমি তাকে অসম্মান করতে চাচ্ছি না। তারপরে আসার পরে তিনি কি করলেন দেখেন। আসার পরে প্রথমেই একটা যুদ্ধরত সেনাবাহিনীতে বিদ্রোহের চেষ্টা তারা করলেন। তারা কি একটা সৈনিক পরিষদ বা কিছু একটা বানিয়েছেন, আমার মনে নাই। আমি ইন্টারভিউটা আসলে খুব আগ্রহ নিয়ে বা মনোযোগ দিয়ে দেখিনি। আমি জাস্ট কোলা ব্যাংকের চেহারা দেখতে বসেছিলাম, সেটাই দেখেছি। কিন্তু যে কথাগুলো আমার মাথায় রেজিস্টার করেছে তার মধ্যে একটা হচ্ছে তারা এসে কিন্তু একটা সেনা পরিষদ টাইপের তৈরি করলেন। কেন তৈরি করলেন? তাদের মনে হয়েছে যে এই দেশটা করদ রাজ্য হবে, নতুন স্বাধীন দেশ হবে না, এটা সিকিমের মতো হবে এবং মুজিব লেন্দুব দর্জির মতো হবে। যার কারণে তারা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই রাষ্ট্র যখন শিশু, সরকার যখন নাভিশ্বাস উঠছে, এত বড় একটা যুদ্ধ পরিচালনা হচ্ছে, সেই সময় তারা কিন্তু গুটিবাজি করছেন। তারা চেষ্টা করছেন তার পরবর্তীতে কিভাবে তারা শেখ মুজিবকে হত্যা করবেন। সুতরাং আমাদের অনেকেই যেটা বলে থাকেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বা তার পরিবার হত্যা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের প্রশাসনিক ব্যর্থতার কারণে, স্বজনপ্রীতির কারণে বা দুর্নীতির কারণে, এবং আরো অনেক অভিযোগ দেওয়া হয় যে এমন একটা অবস্থা ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা না করে কোনো উপায় ছিল না। এই বয়ানটা কিন্তু এতদিন ধরে চলে আসছিল। ডালিমের সাক্ষাৎকার থেকে এটা পরিষ্কার হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা 1971 সালে করা হয়েছিল। তাহলে ডালিম এবং তার সহযোগীরা কি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে গুপ্তচর হিসেবে এই দেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন? তাদের আসার কোনো স্ট্রাগল আমরা শুনলাম না। তারা আসার সাথে সাথেই গুটিবাজি শুরু করলেন এবং কিভাবে 25 বছর মেয়াদী একটা পরিকল্পনা করলেন, এবং এই পরিকল্পনার প্রথম অংশটাই ছিল শেখ মুজিবকে হত্যা করা, শেখ মুজিবকে ধ্বংস করে দেওয়া। তখন পর্যন্ত কিন্তু কেউ জানে না যে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব এসে কি করবে। উনি তো অনেক ভালো শাসক, সবার প্রিয় শাসক, খুব আর পছন্দের শাসক হতে পারতেন, তাই না? মানে যারা বলে যে তাদের অপ্রিয় শাসক ছিলেন বা যারা ব্যর্থ শাসক ছিলেন, এটা তো জানার উপায় ছিল না। কিন্তু তখনই তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। এবং তার কথার মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে। বলছেন যে কারণ কি, শেখ মুজিব লেন্দুব দর্জি হয়ে যাবেন বলে তাদের মনে হচ্ছে। উল্টো দিকে আপনারা যদি দেখেন, তিনি বলছেন যে মুজিব তো স্বাধীনতা কথা জানতেনই না, মানে তিনি তখন পশ্চিম পাকিস্তানে কারাবন্দী ছিলেন, জাতি যে যুদ্ধে জড়িয়ে গেছে এটা জানতেন না। তো যে জিনিস শেখ মুজিব জানেন না, সেই দেশ স্বাধীন হবে, তারপরে শেখ মুজিব কেমনে লেন্দুব দর্জি হবেন? এবং উনি বলছেন যে শেখ মুজিব এই দেশের স্বাধীনতা চান নাই। তো শেখ মুজিব, ধরলাম আমি তার তর্কের খাতিরে যে শেখ মুজিব স্বাধীনতা চান নাই, উনি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তাই তো? যদি স্বাধীনতা না চেয়ে থাকেন তাহলে তিনি এটাকে ভারতের রাজ্য তৈরি করবেন কেমনে, করদ রাজ্য করবেন কেন? উনি তো আলাদা করতেই চাচ্ছিলেন না। তো উনি আলাদা করতে চাচ্ছিলেন না, আবার উনি করবেন, ওনার মাধ্যমে লেন্দুব দর্জিকে প্রতিষ্ঠিত করা হবে। এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এই কথাগুলো আসলে তাল হারিয়ে ফেলে, খেই হারিয়ে ফেলে বলা হচ্ছে। মূল জিনিসটা ছিল 71 সালে একটা পরিকল্পনা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার, এবং মেজর ডালিম সহ এই অংশটুকু পরবর্তীতে যেসব কথাবার্তা বলছেন সেই কথাগুলো আসলে কোনো যৌক্তিক নয়। তাদেরকে যে চাকরি থেকে বঙ্গবন্ধু বহিষ্কার করেছিলেন, এটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত কম একটা শাস্তি হয়েছিল। এই কারণে আপনি দেখেন একজন কমান্ডিং অফিসার, ঢাকার একজন সিও, তাকে আর্মি চিফ ফোন করেছেন এটা যে ছেড়ে দেওয়ার জন্য গাজীর আত্মীয় স্বজনকে। সে কিন্তু সেই আর্মি চিফের কমান্ড অস্বীকার করেছে। পরবর্তীতে কি হয়েছে, স্বয়ং তখনকার যিনি প্রধানমন্ত্রী তিনি ফোন করেছেন কমান্ডারদের কমান্ডার, তার কথা সেই অর্ডার সে পালন করতে পারে না। আমি বলছি না 17 জন অস্ত্রধারীকে
ছেড়ে দেওয়ার কথা, কিন্তু গাজীর যে সিভিল আত্মীয় স্বজন, মা বোন এবং আরো কাদেরকে যেন গ্রেফতার করা হয়েছিল, তাদের তাদের তো কোনো দোষ নাই, কিন্তু এই যে আর্মিতে কমান্ড ভেঙে দেখানোর দুঃসাহস, সেনাবাহিনীতে এটা আসলে সম্ভব নয়। এর শাস্তি আপনাকে পেতেই হবে, এবং সেই শাস্তি সাধারণত কোর্ট মার্শাল হয়, এবং এইসব ক্ষেত্রে স্বয়ং আর্মি চিফের কমান্ড না মানা এবং পরবর্তীতে আর্মি চিফেরও যিনি চিফ তার কমান্ড না মানার শাস্তি কিন্তু আসলে শুধু চাকরিচ্যুত নয়। বর্তমানে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে হয় বা যে কোনো সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিতে হবে, ন্যূনতম একটা বড় কারাদণ্ড হবে। যাই হোক, সেটা শেখ মুজিবের অন্যান্য জায়গায় যেরকম অতি স্নেহ দেখানোর একটা প্রবণতা ছিল, এটাও ছিল, এবং জীবন দিয়ে তিনি তার স্নেহের মূল্য চুকিয়ে গিয়েছেন। আমরা সেই আলাপে যাব না। গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে কেন দেওয়া হলো? গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে দেওয়া হলো কারণ হচ্ছে জামাত ভার্সাস বিএনপির যে গেমটা চলছে এখন, সেইখানে জিয়াউর রহমানকে চিহ্নিত করার। আপনি দেখবেন গোটা মানে মেজর ডালিম কি কারণে পরিচিত বা কুখ্যাত? কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে বা ওই সময় যারা 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের একজন হিসেবে। কিন্তু আপনি দেখবেন, এবং ইলিয়াস নিজে বলছেন এখানে যে আপনি তো শেখ মুজিবকে বেশ সম্মান দিয়ে কথা বলছেন। আপনি দেখবেন মুজিব বিষয়ক কথাবার্তা কিন্তু খুব কম। লাস্টের দিকে ইলিয়াস খুঁচিয়ে খুঁচিয়ে দুই একটা আনতে চেয়েছেন, বাট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই। মূল টার্গেট করা হয়েছে জিয়াউর রহমানকে। কিভাবে? জিয়াউর রহমান তখন একজন সেক্টর কমান্ডার, তিনি কিন্তু যুদ্ধের মাঠে ময়দানে, এবং যেই সেই সেক্টর কমান্ডার না, উনি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট যিনি রিভল্ট করেছেন, কালুরঘাটে গিয়ে বেতার স্টেশন দখল করেছেন, এবং সেখান থেকে স্বাধীনতার যুদ্ধের যে শুরু হয়েছে সেটাকে আনুষ্ঠানিকভাবে তিনি এন্ডোর্স করেছেন, ঘোষণা দিয়েছেন, এবং এই যুদ্ধে এবং বাংলাদেশ সরকারের একজন তৎকালীন যুদ্ধকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ, মিলিটারি কমান্ডের একবারে প্রাণ প্রদীপে যারা আছেন, একবারে প্রাণ ভোমরাজ যাদেরকে বলবো আমরা, তাদের একজন সেক্টর কমান্ডার। তিনি দাবি করছেন জিয়াউর রহমানও সেই সময় কোরআন শরীফ নিয়ে শপথ করেছেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যেটা বিএনপি সবসময় অস্বীকার করে আসছে। কিন্তু আওয়ামী লীগ ন্যারেটিভ সবসময় বলে আসছে, শেখ হাসিনা নিজে একাধিকবার বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমানের সুস্পষ্ট ষড়যন্ত্র ছিল বা সুস্পষ্ট জড়িত ছিল বলে তারা এটা বারবার বলছেন, এবং বিএনপির তরফ থেকে এটা অস্বীকার করা হচ্ছে। বিএনপি সবসময় বলেছে যে যখন অবসরপ্রাপ্ত এই আর্মিরা কু করেন, জেনারেল শফি ছিলেন তখন আর্মি চিফ, এবং ডেপুটি ছিলেন জিয়াউর রহমান, এবং তিনি এটার সাথে জড়িত ছিলেন না। ওই কথাতে আওয়ামী লীগ ন্যারেটিভটাকে এন্ডোর্স করে দিয়ে জিয়াউর রহমানকে কিলিং সর্দার বা এই টোটাল 15ই আগস্টের দায়ভারটা বড় আকারে দেওয়াটা হচ্ছে এই ইন্টারভিউর মূল কাহিনী। এর মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনার কারণেই হঠাৎ করে গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকলো শুধু ঘ্যানোর ঘ্যাং। ওই রাজনীতি থেকে এইখানে মেজর ডালিমকে বের করে আনা হয়েছে। মেজর ডালিমের হুট করে বের হয়ে আসে নাই। আপনারা ইলিয়াসের কথা থেকে শুনবেন, স্যার আপনার সাথে যখন কয়েক বছর আগে দেখা হয়েছে বা কয়েক বছর আগে যোগাযোগ হয়েছে, কথা দেখা হয়েছে বলেন নাই, আপনার সিক্স প্যাক ছিল, বডি ছিল, মানে ইলিয়াসের সাথে অনেক বছর ধরে কিন্তু মেজর ডালিমের যোগাযোগ আছে, এবং সেটা যদি থেকে থাকে ওই ইন্টারভিউটা কিন্তু তখনই করার কথা। যে কোনো সাংবাদিক যদি এরকম একটা সুযোগ পান, সাথে সাথে ইন্টারভিউ করবে, সাথে সাথে ইন্টারভিউ করবে, এবং এই ধরনের সাড়া আরো ব্যাপক হারে তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে যখন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে ইলিয়াসরা বেশ বড় আকারের ক্যাম্পেইন চালাচ্ছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন, তখন তো এটা আরো গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। কিন্তু তখন মেজর ডালিমকে বাইরে বের করে আনা হয় নাই। এখন কেন আনা হয়েছে? এটা মূলত বিএনপিকে কোণঠাসা করার একটা গল্প আছে। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, মেজর ডালিম হয়তো দেশে ফিরবেন, রাজনীতিতে ফিরবেন, তাকে হয়তো সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং তিনি ফিরবেন। আমাদের যে নতুন একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, একটা নাগরিক কমেডি, সেই কমেডির আসলে একজন জাতির পিতা দরকার, একজন প্রতিষ্ঠিত লোকজন দরকার। আমি দেখলাম আমাদের এক সমন্বয়ক গিয়ে বডি সুহেলের নিচে কমেন্ট করতেছে, ভাই রাজনীতিতে আসেন, জাতি দেশ আপনার জন্য তাকায় আছে। যদিও আমি জানি না জাতি এই বুকডন মাস্টারকে দিয়ে কি করবে, সেটা অন্যদিন হয়তো আলাপ করবো আমরা। কিন্তু এই জায়গাটায় হয়তো মেজর ডালিমের একটা ইমেজ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং খুব সুস্পষ্ট যে রাজনীতি ডক্টর ইউনুসের সাঙ্গপাঙ্গ, এবং তার নাগরিক শক্তি থেকে নাগরিক কমেডি আসার যে নাগরিক কমিটি, সরি কমিটি, কমেডি নয়, কমিটি, কমেডি, এনিওয়ে কমেডি, কমিটি, 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 নাগরিক কমিটি যেটা হচ্ছে, সেই নাগরিক কমিটিতে হয়তো মেজর ডালিমকে নতুন নেতা হিসেবে আমরা দেখতে পাবো। এর আগে কিন্তু এই ঘটনা ঘটেছিল, এরশাদ কিন্তু নিয়ে এসেছিল ফারুক এবং রশিদকে, এবং তারা ফ্রিডম পার্টি বানিয়েছিল। দেশের যত মাস্তান, যত
এখনকার ভাষা যেটাকে বলে ছাপড়ি পোলাপানদের নিয়ে ফ্রিডম পার্টি কুড়াল মার্কার দিয়ে বিরাট পার্টি ছিল, এবং তারা বেশ বড় আকারে কুড়াল নিয়ে মিছিল টিছিল করতো। আমরা যারা অনেক ছোট ছিলাম তখন আমরা দেখেছি, এই প্রজন্মের লোকজন দেখা নাই। সো হয়তো ফ্রিডম পার্টির মতোই করে একটা নতুন ফ্রিডম কিছু হতে পারে, এবং সেখানে হয়তো এই কোলা ব্যাংকে নিয়ে আসা হতে পারে। গোটা প্রোগ্রাম থেকে একটা জিনিস খুব ভালো হয়েছে, অনেকেই জানতেন যে মেজর ডালিম মারা গিয়েছে, আমরা জানলাম মেজর ডালিম মারা যায়নি। আমি ফেসবুকে একটা কথা লিখেছিলাম, গোটা সাক্ষাৎকার থেকে আমাদের লাভ হচ্ছে এটা, আমরা জানলাম মেজর ডালিম বেঁচে আছে, যতক্ষণ বেঁচে আছে তাকে ফাঁসি দেওয়ার সুযোগটাও এবং সম্ভাবনাটাও বেঁচে আছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে অনেকবার ঘটেছে, অনেকেই ভেবেছিল তারা আইনের ঊর্ধ্বে, অনেকেই ভেবেছিল তাদের কখনোই কিছু হবে না, তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে যেতে হয়েছে। এই যে বললাম না, ফারুক রশিদ কুড়াল মার্কা নিয়ে বড় বড় মিছিল করেছে, রাষ্ট্রপতি ইলেকশন করেছে, তারা কি ভেবেছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে? ঝুলতে হয়েছে। এই যে এতগুলো ধাড়ি ধাড়ি রাজাকার এরকম বলতো, চুটকি দেখাতো, আঙ্গুল দেখাতো, তারা কি কখনো ভেবেছিল যে তাদের ফাঁসি হবে? ফাঁসিতে ঝুলতে হয়েছে। মেজর ডালিম হয়তো স্বাভাবিক মৃত্যু আপনার কপালে যদি না থাকে, ফাঁসির দড়ি আপনাকে তাড়া করে ফিরবে। এই রাষ্ট্র, এই দেশ, এই জাতি, আপনি যতই হিরোইজম দেখান না কেন, ঠিক সময় মতো আপনাদের প্রত্যেকের হিসাব বুঝিয়ে দেবে। প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমার খুব ভালো লেগেছে যে অন্যান্য শ্রেণীর লোকজন এখন আমার চ্যানেলে আসেন এবং এসে গালাগালি করার চেষ্টা করেন। আই লাভ দ্যাট। আপনারা গালাগালিও করুন, এটা চ্যানেলের প্রচার এবং প্রসারের জন্য ভালো হবে। সেটাকে আমি স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন।